আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। আজকে সিআরপিসিতে ক্রিমিনাল মামলায় কিভাবে পুলিশ জবানবন্দি গ্রহণ করেন, সাক্ষীর কিভাবে জবানবন্দি গ্রহণ করেন, কিভাবে এই জবানবন্দি ব্যবহার করা হয় সে সম্পর্কে আজকে আমরা একটু জানব। আপনার সিআরপিসির 160 ধারায় বলা হয়েছে কি, তদন্তকারী পুলিশ কর্মকর্তা ঘটনার সাথে পরিচিত যে কোনো ব্যক্তিকে লিখিতভাবে তলব করবেন। অর্থাৎ হচ্ছে যে অপরাধের সাথে, যে ঘটনার সাথে পরিচিত, এই ঘটনাটা ঘটছে, এটা যিনি দেখেছেন বা যিনি জানেন, এমন ব্যক্তিকে, এমন সাক্ষীকে তিনি কি করবেন, লিখিত আকারে তলব করবেন। তারপরে এই তলব পাওয়ার পরে কি হবে, ওই সাক্ষীটা আসবেন, তিনি আসতে বাধ্য, কিন্তু পুলিশ তাকে জোর করে, তাকে বল প্রয়োগ করে আনতে বাধ্য না। পুলিশ এই কাজটা করতে পারবে না, যে তাকে জোর করে নিয়ে আসতে পারবে না, কিন্তু তাকে লিখিতভাবে তলব দিবে যে তুমি এই ঘটনা সম্পর্কে জানো, তুমি আসো, তোমার জবানবন্দি নেওয়া হবে। এখন যদি সেই ব্যক্তিটা লিখিতভাবে তলব দেওয়ার পর যদি তিনি না আসেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আদালত তাকে শাস্তি দিবে। কি শাস্তি দিবে? তাকে দ্বন্দ্ববিধির আইন অনুযায়ী 174 ধারা অনুযায়ী, 174 ধারা অনুযায়ী তাকে কি করা হবে, 1 মাসের জেল দেওয়া হবে, আর কি করা হবে, অথবা 500 টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। হয় 1 মাসের জেল দিবে, না হয় 500 টাকা শুধু জরিমানা করবেন, না হলে কি করবেন, যে এক মাসে জেলও খাটতে হবে আর 500 টাকা জরিমানাও দিতে হবে। উভয় দণ্ডে দণ্ডিত করতে হবে, করতে পারবেন আদালত, এটা করবেন। এখন দেখি সিআরপিসি 161 ধারায় কি বলা হয়েছে। 161 ধারায় বলা হয়েছে যে তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ। তদন্তকারী পুলিশ কর্মকর্তা মামলার ঘটনার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে সাথে পরিচিত ব্যক্তির মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারে। এই ঘটনার সাথে যে সাক্ষী জানে, ঘটনা সম্পর্কে যিনি জানেন, তাকে কি করবেন, যে তিনি মৌখিকভাবে সাক্ষী গ্রহণ করতে পারেন। তার নিকট মামলার সম্পর্কিত যে ব্যক্তিটা সাক্ষী দিতে আসবেন, মামলার সম্পর্কিত যে কোনো বিষয় পুলিশ তাকে প্রশ্ন করতে পারেন। কিন্তু যে ব্যক্তিটা আপনার সাক্ষী দিবেন, সেই ব্যক্তিটা এমন কিছু নাও বলতে পারেন, বা এমন কিছু বলবেন না যে এমন কিছু বললে তিনি শাস্তির দিকে চলে যাবেন বা আরেকটা অপরাধ তৈরি হয়ে যাবে, এমন বক্তব্য তিনি নাও দিতে পারেন। কিন্তু তদন্ত চলাকালে পুলিশ বা কোনো কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি পুলিশকে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিতে পারবে না। এই কথাটার অর্থ হচ্ছে, যখন আপনি ওই সাক্ষী নেওয়া হবে, ব্যক্তিকে তো ডাকা হয়েছে যে তুমি ঘটনার সম্পর্কে কি জানো বলো, তখন পুলিশ তাকে কোনো হুমকি দিবে না, যে জোর করে ঘটনাটা স্বীকার করাতে পারবে না, বা তাকে এমন কোনো প্রলোভন দিবেন না যে তুমি এটা স্বীকার করো তাহলে তোমাকে আমি এটা করে দিব, এই কাজটাও পুলিশ করতে পারবে না, বা এমন কোনো প্রতিশ্রুতিও দিবে না যে তুমি এই ঘটনাটা বলো, আমি তাকে প্রতিশ্রুতি দিয়ে কোনো ঘটনাটা স্বীকারও পুলিশ করাতে পারবে না। পুলিশ সাক্ষীর জবানবন্দি বা বক্তব্য লিখিত আকারে কি করবেন, লিপিবদ্ধ করতে পারে, এবং সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা উক্ত বিবৃতি স্বাক্ষর করবেন, কিন্তু উক্ত লিখিত বক্তব্যে বিবৃতি প্রদানকারী সাক্ষী স্বাক্ষর করবেন না। যিনি জবানবন্দিটা গ্রহণ করবেন, পুলিশ যে জবানবন্দিটা গ্রহণ করলেন, এটা তো উনি লিখবেন। লিখার পরে যে ব্যক্তিটা জবানবন্দি দিচ্ছে তার স্বাক্ষরের দরকার নেই, তিনি ওখানে কোনো স্বাক্ষর করবেন না, কিন্তু যিনি লিখছেন সে কর্মকর্তা কী করবেন, তিনি স্বাক্ষর করবেন। সিআরপিসি 162 ধারায় বলা হয়েছে যে উক্ত বক্তব্য, এই যে জবানবন্দিটা রেকর্ড করা হলো, এই বক্তব্যটা কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। এখন দেখি যে এই জবানবন্দিটা কখন ব্যবহার করা যাবে। অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে আদালত অভিযুক্ত ব্যক্তিকে লিখিত বিবৃতির একটি কপি প্রদানের আদেশ করতে পারেন। এটার অর্থ হচ্ছে যে ব্যক্তিটা অভিযুক্ত হয়েছে, যিনি অপরাধী, এখন তো তার সাক্ষী হলো, তিনি তো জানবেন যে আসলে তার নামে কে সাক্ষী দিয়ে গেল। তখন উনি যদি আদালতে একটা লিখিত আবেদন করেন, তখন আদালত কি করবে, সেটা মঞ্জুর করবে যে না, এই জবানবন্দির এক কপি তাকে দেওয়া হোক।
আর কোন ক্ষেত্রে, আর হচ্ছে যে আপনার সাক্ষ্য আইনের 145 ধারায় জেরায় অথবা পূর্ণ জবানবন্দিতে ব্যবহার করা যেতে পারে। সাক্ষ্য আইনের 145 ধারায় আমরা যখন সাক্ষ্য আইনটা পড়বো তখন আমরা ডিটেলসটা দেখবো যে আসলে জেরা কাকে বলে, জবানবন্দি কাকে বলে, তারপর পূর্ণ জবানবন্দি কাকে বলে। তো এই সকল ক্ষেত্রে এই পুলিশের এই জবানবন্দিটা, মানে এই পুলিশ যে জবানবন্দিটা গ্রহণ করলো, মানে সাক্ষী যে দিল, এটা তখন ব্যবহার করা যেতে পারে। আর যে ক্ষেত্রে জবানবন্দি ব্যবহার করা যাবে না, এখন দেখি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তদন্তকারী কোনো অপরাধ সম্পর্কে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। এই যে জবানবন্দিটা গ্রহণ করা হলে, এই জবানবন্দিটা কখন ব্যবহার করা যাবে না, কোন ক্ষেত্রে মানে ব্যবহার করা যাবে না, সেটা হচ্ছে অপরাধ সম্পর্কে, যে অপরাধটা সংঘটিত হলো সে সম্পর্কে যখন অনুসন্ধান বা বিচার করা হবে, এই সময় কি করা যাবে না, এই জবানবন্দিটা ব্যবহার করা যাবে না। এখন দেখি যে সিআরপিসির 164 ধারায় কি বলা হয়েছে। 164 ধারা জবানবন্দি বলে না যে 164 ধারা জবানবন্দি গ্রহণ করা হয়েছে, তো সেই 164 ধারা জবানবন্দিটা কি সেটা আজকে আমরা একটু দেখি। দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করা। 164 ধারায় কি বলা হয়েছে, যে দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করে। দোষ স্বীকার কে করবে, যিনি অপরাধী, যিনি অপরাধ করেছেন, সে দোষ স্বীকার করে যে বক্তব্য দিবে তাকে কি বলা হয়, দোষ স্বীকারমূলক বক্তব্য। তিনি এটা কার কাছে দিবেন, ম্যাজিস্ট্রেটগণ যে কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে। এই বক্তব্য কাকে দিবেন, ম্যাজিস্ট্রেটের কাছে দিবেন। দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট কি করবেন, এই যে আসামিটা যে তার নিজের দোষটা স্বীকার করবে, হ্যাঁ, স্বীকার করার জন্য কি করবেন, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন। এখন ম্যাজিস্ট্রেটের কাছে যখন দোষ স্বীকার করবে তখন ম্যাজিস্ট্রেটের কী কর্তব্য, ম্যাজিস্ট্রেট তখন অপরাধীকে বলবেন যে তুমি এই দোষ স্বীকার করতে বাধ্য না, হ্যাঁ, তাকে বুঝিয়ে বলবেন যে তুমি এই দোষ, ওনাকে জোর করবে না যে তুমি এই দোষ স্বীকার করতে বাধ্য না, কিন্তু যখন তুমি দোষ স্বীকার করে ফেলবে তখন এটা তোমার সাক্ষী হিসেবে গণ্য হবে। মানে উনি যা স্বীকার করবেন সেটাই তার বিরুদ্ধে যাবে, ঠিক আছে। এখন দেখি যে মানে কোন ম্যাজিস্ট্রেটগুলো, মানে কোন কোন ম্যাজিস্ট্রেটগুলো দোষ স্বীকার মানে এই গ্রহণ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ইনারা হচ্ছেন যে আসামির দোষ স্বীকার গ্রহণ করতে পারেন। কখন দোষ স্বীকার মানে আপনার লিপিবদ্ধ করা হয়, মানে এই দোষ স্বীকারটা আপনার ম্যাজিস্ট্রেট কখন করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার তদন্তের যে কোনো সময়, তদন্ত বলতে কি মামলার যে তদন্ত হবে, অপরাধের যে তদন্ত হবে, সেই তদন্তের যে কোনো পর্যায়ে ম্যাজিস্ট্রেট কী করতে পারেন, এই দোষ স্বীকারমূলক বিবৃতি গ্রহণ করতে পারেন। আর কখন করতে পারবেন, তদন্তের পরে, কিন্তু তদন্তের সময়, আরেকটা হচ্ছে তদন্তের পরে কিন্তু আপনার অনুসন্ধান বা বিচারের আগে, ঠিক আছে। এখন এই যে দোষ স্বীকার হইল, এই 164 ধারায় ম্যাজিস্ট্রেট কী করলেন, দোষ স্বীকার গ্রহণ করলেন, কিন্তু এটাতে একটা পদ্ধতি লাগবে। উনি এটা কোন পদ্ধতিতে করবেন, এটা হচ্ছে যে উনি সিআরপিসি 364 ধারায় যে পদ্ধতিটা আপনার উল্লেখ করা আছে, উনি সেই পদ্ধতিতে কী করবেন, এই দোষ স্বীকার গ্রহণ করবেন। এখন এই দোষ স্বীকার আপনার এই দোষ স্বীকারটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ইনি এটা দোষ স্বীকারটা গ্রহণ করতে পারবেন। তার বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, তিনি এটা এই দোষ স্বীকারটা গ্রহণ করতে পারবেন, রেকর্ড করতে পারবেন। তারপর উনি কী করবেন, যার বিচার করার এখতিয়ার আছে, মানে যে ম্যাজিস্ট্রেটের এই অপরাধের বিচার করার এখতিয়ার আছে, সেই ম্যাজিস্ট্রেটের কাছে উনি কী করবেন, এই রেকর্ডটা প্রেরণ করবেন বিচারের জন্য। থ্যাংক ইউ।